সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো বিশ্ব আজ কোভিড-19 আক্রান্ত এবং সারা বিশ্বের সাথে সাথে এই কোভিড-19 আমাদের বাংলাদেশেও ছড়িয়েছে। এটা একটা প্যান্ডেমিক, মহামারী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন লকডাউনের নির্দেশ দিয়ে আমাদেরকে গৃহবন্দী করে রেখেছেন, যাতে আমরা এই কোভিডে আক্রান্ত না হই। উনি আপ্রাণ চেষ্টা করেছেন, যদিও দীর্ঘ 2.5 মাস পরে অফিস আদালত সব কিছুই খুলেছে এবং সেটা সীমিত আকারে বলা চলে। শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলা হয়নি এবং আমরা আশা করছি হয়তোবা যদি এর সংক্রমণ কমে যায়, শনাক্ত কমে যায়, তাহলে হয়তোবা কোনো এক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তো আমরা যে যার গৃহে আছি, সঙ্গত কারণেই এই অনলাইন ক্লাসে আমাকে আসতে হলো এবং আমি উপলব্ধি করছি তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক প্রথম শ্রেণীতে আছো, তোমাদের ক্লাসের হ্যাম্পার হচ্ছে এবং যারা পরীক্ষার্থী তারাও বিভিন্ন টেনশন এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে তোমাদের দিন কাটছে। তো যাই হোক, ধন্যবাদ তোমাদের সকলকে যারা অনলাইনে আছো বা পরবর্তীতে আমার এই ক্লাসটি তোমরা দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে আমি আলোচনা করব অবরোহ অনুমানের মাধ্যম অনুমানের অন্তর্ভুক্ত ন্যায় অনুমান নিয়ে। তোমরা জানো, ইতিপূর্বে আমি অবরোহ অনুমান নিয়ে কথা বলেছি এবং অবরোহ অনুমানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি অমাধ্যম অনুমান আর একটি মাধ্যম অনুমান। তো আমাদের আজকের আলোচ্য বিষয় মাধ্যম অনুমান তথা ন্যায় অনুমান। ন্যায় অনুমানের যে ক্লাসিফিকেশন রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে, সেটা নিয়ে আমি আজকে কথা বলব। তো তোমরা জানো, ন্যায় অনুমান বলতে আমরা বুঝি যে অবরোহ অনুমানের দুটি আশ্রয় বাক্য থাকে এবং একটি সিদ্ধান্ত থাকে, সেটাই মূলত ন্যায় অনুমান। দুটি আশ্রয় বাক্য থেকে বৈধভাবে অনুমিত যে একটি নতুন সিদ্ধান্ত পাই, সেটাই মূলত ন্যায় অনুমানের সিদ্ধান্ত। এবং তোমরা দেখেছ যে ন্যায় অনুমানে 3টি বাক্য থাকে এবং 3টি পদ থাকে, এর কমও নয়, এর বেশিও নয়। এবং তোমরা আরও জানো যে ন্যায় অনুমানের ক্ষেত্রে এই 3টি পদের মধ্যে একটি পদ রয়েছে যেটাকে আমরা মধ্যপদ বলি। 2টি আশ্রয় বাক্য থাকবে কিন্তু সিদ্ধান্ত থাকবে না। আর সিদ্ধান্তের বিধেয় পদকে আমরা প্রধান পদ বলি বা সাধ্য পদ বলি। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে আমরা পক্ষপদ বা অপ্রধান পদ বলি। তো যাই হোক, আমার পেছনে একটি সপ রয়েছে, যদিও খুব একটা স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা। যাই হোক, আমি তবুও চেষ্টা করব তোমাদেরকে বোঝাতে। ন্যায় অনুমানকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটির নাম অমিশ্র ন্যায় বা ন্যায় অনুমান এবং দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে মিশ্র ন্যায় বা মিশ্র ন্যায় অনুমান। মূলত অমিশ্র ন্যায় অনুমানকে যুক্তিবিদগণ এটাকে বলেছেন বিশুদ্ধ ন্যায় অনুমান এবং মিশ্র ন্যায়
মিশ্র ন্যায়টা আসলে এটা পিওর নয়, এটা হলো একটা মিক্সড সিলোজিজম। তো যাই হোক, আমরা আলোচনায় এই জিনিসগুলো তুলে আনব। প্রথমে আমরা দেখি যে অমিশ্র ন্যায় অনুমান তিনটি ভাগে বিভক্ত হয়েছে: অমিশ্র নিরপেক্ষ ন্যায় অনুমান, অমিশ্র প্রাকল্পিক ন্যায় অনুমান এবং অমিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। আমরা জানি যে আসলে যখন তিনটি বাক্য একই রকমের হবে এবং তিনটি বাক্য যদি নিরপেক্ষ থাকে, সেটা হচ্ছে অমিশ্র নিরপেক্ষ ন্যায় অনুমান। যেমন ধরো, আমরা যখন বলি যে সকল মানুষ হয় মরণশীল, সক্রেটিস হয় একজন মানুষ, সুতরাং সক্রেটিস হয় মরণশীল। এই যে তিনটি বাক্যই এ বাক্য এবং তিনটি বাক্যই একই রকমের, বিধায় এটাকে আমরা বলতে পারি অমিশ্র নিরপেক্ষ ন্যায় অনুমান। এখানে তিনটা বাক্য নিরপেক্ষ, এখানে প্রাকল্পিক বা বৈকল্পিক বাক্যের সমাবেশ ঘটে নাই, যার জন্য যুক্তিবিদেরা এটাকে অমিশ্র নিরপেক্ষ ন্যায় অনুমান বলেছেন। আমরা এবার দেখি যে অমিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান বলতে আমরা কি বুঝি। এখানে অমিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান বলতে আমরা বুঝি যে ন্যায় অনুমানের দুটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, তিনটি বাক্যই হবে প্রাকল্পিক। তোমরা ইতিপূর্বে জেনেছ যে প্রাকল্পিক যুক্তি বাক্য বলতে আমরা বুঝি যে যুক্তি বাক্যে যদি তাহলে বা যদি তবে ইত্যাদি সম্পর্ক দ্বারা সম্পর্কিত করা হয়। আমরা এক্ষেত্রে উপমা হিসাবে ব্যবহৃত করতে পারি: যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়। আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়। ধরো, যদি বৃষ্টি হয় তাহলে ভালো ফসল হয়। তাহলে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে ভালো ফসল হয়। এভাবে তিনটি যুক্তিবাক্য আমি সিম্বলিক লজিকের সাংকেতিক উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ যেহেতু আমরা ক্লাসে যেতে পারছি না, এখানে ব্ল্যাকবোর্ডের ব্যবহার করতে পারছি না, তবু আমি চেষ্টা করব যে সাংকেতিক উদাহরণের মধ্য দিয়ে আমরা এই জিনিসগুলো বোঝানোর জন্য। তো এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি যে অমিশ্র প্রাকল্পিক ন্যায় অনুমান, যেখানে তিনটি বাক্যই প্রাকল্পিক বাক্য। এখানে কোনো বাক্য নিরপেক্ষ বা কোনো বাক্য প্রাকল্পিক বা কোনো বাক্য বৈকল্পিক আমরা দেখতে পাচ্ছি না। এখানে সাংকেতিক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি। পি ইমপ্লিকেশন কিউ, কিউ ইমপ্লিকেশন আর, দেয়ারফোর পি ইমপ্লিকেশন আর। ধরো, এখানে যদি আমি বলি যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়। যদি আকাশ মেঘাচ্ছন্ন, এটার কোড নাম্বার যদি আমি পি হিসাবে ব্যবহার করি এবং তাহলে বৃষ্টি হয়, এটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে দেখা যাবে পি ইমপ্লিকেশন কিউ, কিউ ইমপ্লিকেশন আর। সুতরাং পি ইমপ্লিকেশন আর। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয় তাহলে ভালো ফসল হয়। সুতরাং যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে ভালো বৃষ্টি হয়। অর্থাৎ এখানে তিনটি বাক্যই হচ্ছে ইমপ্লিকেটিভ প্রপোজিশন। এটাকে প্রাকল্পিক বা এটাকে আমরা হাইপোথেটিক্যাল প্রপোজিশন বলতে পারি। তিনটি বাক্যই হচ্ছে হাইপোথেটিক্যাল প্রপোজিশন। সুতরাং এটা হচ্ছে অমিশ্র প্রাকল্পিক ন্যায় অনুমান। এখন এই অমিশ্র ন্যায় অনুমানের তৃতীয় বিভাগটাকে বলা হয়েছে অমিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। আমরা ইতিপূর্বে দেখেছি যে বৈকল্পিক ন্যায় অনুমানটা হচ্ছে যখন একটা বিকল্পকে গ্রহণ করা হয়, অর্থাৎ হয় অথবা,
এ দ্বারা যদি কোনো যুক্তিবাক্য শুরু হয়, যেমন যদি হয় পি অথবা কিউ, এরকম হয় অথবা দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় এবং সেটা দিয়ে যদি কোনো অনুমান করা হয়, সেটাকে বলা হয় বৈকল্পিক অনুমান। এখানে আমরা অমিশ্র বৈকল্পিক ন্যায় অনুমানের একটা সিম্বলিক লজিকের একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি তোমাদের বোঝার জন্য। ভাষায় লিখতে গেলে হয়তো অনেক বড় হয়ে যাবে। এখানে বলা হয়েছে পি অথবা কিউ, পি অথবা আর, সুতরাং আর অথবা কিউ। এখন এটাকে যদি আমি ভাষায় প্রকাশ করি, যেমন ধরো রহিম হয় সৎ অথবা বোকা। রহিম হয় সৎ, এটার জন্য যদি আমরা পিকে ধরে নিই এবং বোকাকে ধরে নিই কিউ, তাহলে পি বেল কিউ। পরবর্তী বাক্যতে আমরা দেখতে পাই যে রহিম হয় সৎ অথবা বন্ড। বন্ডকে আমরা ধরে নিলাম আর, সাংকেতিক চিহ্ন আর ব্যবহার করেছি। সুতরাং বলা যায় আর বেল কিউ, অর্থাৎ রহিম হয় বন্ড অথবা বোকা। রহিম হয় বন্ড অথবা বোকা, কারণ এখানে কিউ এবং আর এই দুইটা বিকল্পকে সিদ্ধান্ত হিসেবে নেওয়া হয়েছে আর বেল কিউ। তো দেখা যায় তিনটি বাক্যই হচ্ছে বৈকল্পিক বাক্য, এবং যেহেতু এটা একটা অমিশ্র ন্যায় অনুমান, সুতরাং এটাকে আমরা বলবো অমিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। তো আমরা এবার দেখব যে মিশ্র ন্যায় অনুমানকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। মিশ্র ন্যায় অনুমান বলতে আমরা বুঝি, ন্যায় অনুমান আমরা জানি যে তিনটি বাক্য, দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত এখানে আছে। সুতরাং এখানে তিনটি বাক্যই হচ্ছে আলাদা আলাদা। যেহেতু তিনটি বাক্যই আলাদা আলাদা, সুতরাং এটাকে আমরা বলতে পারি একটা মিশ্র ন্যায় অনুমান। তোমরা যদি ছকের দিকে লক্ষ্য করো তাহলে দেখা যাবে প্রথমেই যে ক্লাসিফিকেশনটা, এটাকে বলা হয় মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান। আমরা দেখি যেখানে কি আছে। এখানে প্রথম আশ্রয় বাক্যটা হবে মিশ্র প্রাকল্পিক ন্যায় অনুমানের প্রথম আশ্রয় বাক্যটা হবে একটি প্রাকল্পিক বাক্য। তার মানে এখানে শর্ত থাকবে। যেমন আগের দৃষ্টান্তে আমি বলেছি, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়। যেহেতু এখানে বলা হয়েছে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়, সুতরাং এটি হচ্ছে একটি প্রাকল্পিক যুক্তি বাক্য। পরবর্তী বাক্যটা হচ্ছে নিরপেক্ষ। পি, ধরে নিলাম যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়। আমরা এখানে ব্যবহার করেছি সাংকেতিক চিহ্ন পি, বৃষ্টি হয়, অতএব আকাশ মেঘাচ্ছন্ন। এখানে আরটাকে ধরে নিলাম আমরা আকাশ মেঘা, এখানে এটা দুঃখিত, এটা হবে কিউ, এবং এটাকে আমরা ধরে নিলাম যে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়, আকাশ মেঘাচ্ছন্ন অতএব বৃষ্টি হয়। এটা প্রথম আশ্রয় বাক্যটা হচ্ছে একটি প্রাকল্পিক যুক্তি বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটা নিরপেক্ষ, এবং সিদ্ধান্তটা অবশ্যই নিরপেক্ষ। তোমাদেরকে আরেকটি কথা বলে দিই, যদি একটি যুক্তি বাক্যে একটা বাক্য যদি নিরপেক্ষ হয় তাহলে সিদ্ধান্তটাও নিরপেক্ষই হবে। তো আমরা এখানে যেহেতু এটা একটা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান, সুতরাং পি ইমপ্লিকেশন কিউ এটা হচ্ছে একটি প্রাকল্পিক বাক্য, পিটা হচ্ছে নিরপেক্ষ এবং কিউটাও হচ্ছে একটা নিরপেক্ষ বাক্য। ভাষায় যদি আমরা প্রকাশ করি তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে বৃষ্টি হয়, আকাশ মেঘাচ্ছন্ন অতএব বৃষ্টি হয়। এটা হচ্ছে মিশ্র প্রাকল্পিক ন্যায় অনুমান। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমার মেসেঞ্জার খোলা আছে, তোমরা নক করো।
তোমাদেরকে আমি জানিয়ে দিই। এরপরে আমরা দেখতে পাচ্ছি মিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। মিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান বলতে আমরা এটাই বলবো যে একটি বাক্য হবে বৈকল্পিক, আরেকটি বাক্য হবে নিরপেক্ষ এবং সিদ্ধান্তটাও হবে নিরপেক্ষ। এরকম বাক্যকে বলবো আমরা মিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। দেখো, যখন আমরা বলবো যে পি অথবা কিউ, তুমি হয় মাছ খাবে অথবা মাংস খাবে, তুমি মাছ খাবে না, সুতরাং অবশ্যই তুমি মাংস খাবে। কেমন? এখানে পি এর বিকল্প হচ্ছে কিউ। ধরে নিলাম তুমি মাছ খাবে, মানে পি, বেল। বেল মানে অথবা। এখানে গ্রিক অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে। বেল আমরা অথবার ক্ষেত্রে সাংকেতিক যুক্তিবিদ্যায় এটাকে ব্যবহার করি। যেমন আমরা ইমপ্লিকেশন যদি তবে, ইফ দেন, ইমপ্লিকেশন ব্যবহার করা হয়। এখানে আমরা বেল, সাংকেতিক যুক্তিবিদ্যায় বেল ব্যবহার করা হয় ডিসজাংটিভ প্রপোজিশন বা বৈকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে। আমরা সেভাবেই দেখিয়েছি যে পি ভেল কিউ, তুমি হয় মাছ খাবে অথবা মাংস খাবে, তুমি মাছ খাবে না, নিগেট পি, দেয়ারফর কিউ। যেহেতু তুমি মাছ খাবে না, তাহলে তুমি অবশ্যই কি খাবে? মাংস খাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে মিশ্র বৈকল্পিক ন্যায় অনুমানের ক্ষেত্রে প্রথম আশ্রয় বাক্যটা হবে একটা বৈকল্পিক যুক্তি বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটা হবে নিরপেক্ষ এবং সিদ্ধান্তটা অবশ্যই নিরপেক্ষ হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছ। এরপরে মিশ্র ন্যায় অনুমানের তৃতীয় যে বিভাগটা, সেটা হলো বিকল্প ন্যায় অনুমান। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে বিকল্প ন্যায় অনুমানকে ভয় পাওয়ার কোনো কারণ তোমাদের নেই। আসলে যুক্তিবিদ্যা সাবজেক্টটা হলো একটা বোঝার বিষয়। অনেকে হয়তো বই পড়ে তোমরা বুঝতে পারো না। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়, তোমরা আমাকে মেসেঞ্জারে নক করো, আমি বলে দিব। তবে সাধারণভাবে যে সমস্যাটা হয় সেটা হলো যে বিকল্প ন্যায় অনুমানের প্রথম যে আশ্রয় বাক্যটা, এটা হচ্ছে একটা যৌগিক প্রাকল্পিক যুক্তি বাক্য। যৌগিক প্রাকল্পিক যুক্তি বাক্য বলতে আমরা কি বুঝি? এখানে দুইটা প্রাকল্পিক বাক্য আছে। যেমন ধরো, পি ইমপ্লিকেশন কিউ একটি বাক্য, ডট এবং আর ইমপ্লিকেশন এস এখানে আরেকটি প্রাকল্পিক যুক্তি বাক্য। দুইটা প্রাকল্পিক যুক্তি বাক্যকে এক করে এখানে দেখানো হয়েছে, যেটা আমি সিম্বলিক লজিকের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা জানো যে আমাদের ইন্টারমিডিয়েট লজিকে আগে সাংকেতিক যুক্তি বিজ্ঞান ছিল না, এখন এটাকে সংযোজন করা হয়েছে। বিশেষ করে সত্য সারণী, সংকেত, প্রতীক এবং আরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো সাংকেতিক যুক্তি বিজ্ঞানের প্রাথমিক স্টেজ, সেগুলো সংযোজন করা হয়েছে। এই জন্যই করা হয়েছে, আমাদের কারিকুলামে অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে, আমার ধারণা, যে তোমরা যারা লজিক থেকে পাশ করে ভবিষ্যতে অনার্স করবে, তোমাদেরকে সিম্বলিক লজিক বা সাংকেতিক যুক্তিবিদ্যা পড়তে হবে। এবং যেহেতু সাংকেতিক যুক্তিবিদ্যা পড়তে হবে, সুতরাং এর একটা প্রিলিমিনারি স্টেজ হচ্ছে ইন্টারমিডিয়েট লজিকের এই সাংকেতিক যুক্তিবিদ্যার সংযোজন। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি যে বিকল্প ন্যায় অনুমানের প্রথম আশ্রয় বাক্যটা একটা যৌগিক প্রাকল্পিক যুক্তি বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটা হচ্ছে একটা বৈকল্পিক যুক্তি বাক্য।
ইতিমধ্যেই তোমরা প্রাকল্পিক যুক্তিবাক্য, বৈকল্পিক যুক্তিবাক্য এবং নিরপেক্ষ যুক্তিবাক্য সম্পর্কে জেনে গেছ। আমি আবারও বলছি যে প্রথম আশ্রয় বাক্যটা হচ্ছে একটি প্রাকল্পিক যৌগিক যুক্তিবাক্য, মানে বাক্যটা যৌগিক এবং বাক্যটা প্রাকল্পিক, যার জন্য এটাকে বলা হয়েছে যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্যটা হচ্ছে বৈকল্পিক বাক্য। এখানে এটা প্রাকল্পিক নয় বা এটা যৌগিকও নয়, এটা হচ্ছে একটা বৈকল্পিক বাক্য এবং সিদ্ধান্তটা এখানে হয়েছে বৈকল্পিক। তো আমরা এবার বিকল্প ন্যায় অনুমানের একটি সংজ্ঞায়ন করার চেষ্টা করি। বিকল্প ন্যায় অনুমানের সংজ্ঞা দিতে গিয়ে বলতে হয় যে মিশ্র ন্যায় অনুমানের প্রধান আশ্রয় বাক্যটা হলো একটি যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্যটা হচ্ছে বৈকল্পিক এবং সিদ্ধান্তটা হয় বৈকল্পিক না হয় নিরপেক্ষ, তাকে বলা হয় বিকল্প ন্যায় অনুমান। আশা করি তোমরা বুঝতে পারছ। আমি আবারও বলছি, বিকল্প ন্যায় অনুমান বলতে আমরা বুঝি যে মিশ্র ন্যায় অনুমানের প্রথম আশ্রয় বাক্যটা হচ্ছে একটি যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটা হচ্ছে বৈকল্পিক এবং সিদ্ধান্তটা হয় বৈকল্পিক না হয় নিরপেক্ষ, তাকে বলা হয় বিকল্প ন্যায় অনুমান বা ইংরেজিতে আমরা এটাকে বলি ডিলেমা। তো এই ডিলেমা 4 প্রকার। আমরা আজকের ক্লাসে বিকল্প নিয়ে আলোচনা করব না, আমি নেক্সট ক্লাসে বিকল্প ন্যায় অনুমান নিয়ে ডিটেলস আলোচনা করব। তবে তোমাদের একটু জানিয়ে রাখা আবশ্যক যে এখানে যে আমি সাংকেতিক উপমাটা ব্যবহার করেছি, এখানে কিন্তু সিদ্ধান্তটা হয়ে গেছে বৈকল্পিক, কিন্তু বিকল্প ন্যায় অনুমানের সিদ্ধান্তটা বৈকল্পিকও হতে পারে আবার নিরপেক্ষও হতে পারে। তো নিরপেক্ষ কখন হয়? সিদ্ধান্তটা নিরপেক্ষ হবে তখন যখন প্রথম আশ্রয় বাক্যের অনুক দুটো এক থাকবে। যেটা আমি বলছি যে প্রথম আশ্রয় বাক্যটা হচ্ছে একটি যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য এবং যেহেতু দুইটা প্রাকল্পিক যুক্তিবাক্য এখানে আছে, প্রথম আশ্রয় বাক্যের অনুক দুটি যদি এক হয় তাহলে সিদ্ধান্তে এসে বাক্যটা হয়ে যাবে একটি নিরপেক্ষ বাক্য। মনে করো যদি এখানে আমি যে উপমাটা ব্যবহার করেছি পি ইমপ্লিকেশন কিউ ডট আর ইমপ্লিকেশন এস, পি বেল আর দেয়ারফর কিউ বেল এস, এখানে পূর্বক এবং অনুক ভিন্ন ভিন্ন। যেহেতু পূর্বক এবং অনুক ভিন্ন ভিন্ন, সুতরাং দ্বিতীয় আশ্রয় বাক্যটা এখানে হয়েছে বৈকল্পিক এবং সিদ্ধান্তটাও হয়েছে বৈকল্পিক। কিন্তু এই অনুমানটাতেই যদি অনুক যদি এক হতো, মনে করো পি ইমপ্লিকেশন কিউ ডট আর ইমপ্লিকেশন কিউ, তাহলে এখানে হতো পি বেল আর দেয়ারফর কিউ। যেহেতু অনুক দুটো এক, সুতরাং এখানে সিদ্ধান্তটা আর বিকল্প হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আশা করি বুঝতে পেরেছ। তবে তোমাদের পড়াশোনার ফাঁকে আরেকটি সাজেশন হলো যে আসলে দেখো, আমার এই যুক্তিবিদ্যার পাশাপাশি তোমরা অন্যান্য বিষয়গুলো, বিশেষ করে ইংরেজি, বাংলা ব্যাকরণগুলো এবং সবগুলো সাবজেক্ট তোমরা মনোযোগ দিয়ে পড়বে। তো যুক্তিবিদ্যার জন্য আমি মনে করি আমার স্টুডেন্টদের চিন্তার কোনো কারণ নেই এবং আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের যেখানে যেখানে অসুবিধা আছে সেগুলো আমি ধরিয়ে দেব।
পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বে। এখন বাসাই হচ্ছে তোমাদের পাঠাগার, বাসাই হচ্ছে পরীক্ষা কেন্দ্র। বাসাতেই নিজেরা নিজেদেরকে যাচাই করবে, নিজেরাই নিজেদেরকে পড়াশোনার তাগিদের মধ্য দিয়ে নিজেরাই পরীক্ষা দেবে এবং আশা করি তোমরা কামিয়াবি হবে। আমরা জানি না আমরা এই যে একটি প্রাণনাশী ভাইরাস আমাদেরকে ধাওয়া করেছে এবং প্রতিদিন বাড়ছে লাশের মিছিল, শনাক্ত হচ্ছে অনেক মানুষ, প্রায় 10,000 ছাড়িয়ে গেছে এবং 700-র উপরে আমাদের মানুষ মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। এটা খুব দুঃখজনক। তো আমরা কবে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো আমরা নিজেরাও জানি না। আসলে প্রচণ্ড খারাপ অবস্থার মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে এবং আরও খারাপ লাগছে, এখন হয়তো তোমাদের সামনেই ইয়ার চেঞ্জ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা পরীক্ষা যে কখন দেবে কেবলমাত্র স্রষ্টাই জানেন। এবং যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদেরকেও আমি সাজেশন দিয়েছি বাসায় পড়াশোনার জন্য। এবং যেহেতু এখন সৃজনশীল পদ্ধতির মধ্য দিয়ে পরীক্ষা দিতে হবে, পুরা বইটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। এবং যেহেতু যুক্তিবিদ্যা একটি আসলে এটা এমন একটি বিজ্ঞান যে যেটাকে জানতে গেলে এর বিভিন্ন নিয়মকানুনগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমরা অনুমান সংক্রান্ত বিভিন্ন জিনিসগুলো আমাদের আয়ত্ত করতে হবে। তোমাদের আরেকটি কথা বলে নেই, তোমরা যারা সাংকেতিক যুক্তিবিদ্যা খুব ভালো বোঝো না, তোমাদের প্রথমে অনুমানটা জানতে হবে, যুক্তির বৈধতা অবৈধতা সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং আমি প্রায়ই ক্লাসে একটা কথা বলে থাকি ছেলে মেয়েদের, অনেকে হয়তো এটা জানে না, যে বৈধ যুক্তির সংজ্ঞা কি। বৈধ যুক্তির সংজ্ঞা হলো আশ্রয়ী বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না। এটাই বৈধ যুক্তির সংজ্ঞা। মহামতি এরিস্টটল তোমরা জানো যে আমাদের যুক্তিবিদ্যার জনক, তিনি যুক্তিবিদ্যা বিষয়টি তারই উদ্ভাবন। এরিস্টটল না থাকলে হয়তো যুক্তিবিদ্যা সাবজেক্ট আমরা পেতাম না। সেই মহামতি এরিস্টটল ন্যায় অনুমানের ডিকটামে তিনি বলেছেন যে একটা শ্রেণীর সম্পর্কে যদি কোনো উক্তি সত্য হয়, সেই শ্রেণীর প্রতিটি বিশেষ সম্পর্কে উক্তিটা সত্য হবে। আমি অল্প কথায় শেষ করব। ধরে নাও আমি যদি বলি, এটা জাস্ট ধরে নেওয়া আর কি, যে সরকারি শহীদস্মৃতি আদর্শ কলেজের সকল ছাত্র হয় গাদা। রহিম হয় সরকারি শহীদস্মৃতি আদর্শ কলেজের ছাত্র, সুতরাং রহিম হয় গাদা। এই যে একটা অনুমান বা যুক্তি, ইনফারেন্স, এটাকে আমি যদি বলি যে যুক্তিটি কি ভ্যালিড না ইনভ্যালিড, এটা কি বৈধ না অবৈধ, তোমরা হয়তো অনেকেই খুব উস্কে যাবে বা বলতে দ্বিধা করবে যে না, যুক্তিটি বৈধ হয় কি করে। কিন্তু ওই যে মহামতি এরিস্টটল বলে গেছেন যে আপ্তবাক্য সত্য হয়ে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না। আকারিকভাবে যুক্তিটি বৈধ, কেননা একটি শ্রেণী সম্পর্কে যদি কোনো উক্তি সত্য বলে ধরে নেওয়া যায়, তাহলে সেই শ্রেণীর প্রতিটি বিশেষ সম্পর্কে সেই উক্তিটাকে সত্য বলে ধরে নিতে হবে। এটাই হলো এরিস্টটলের ডিকটামের মূল কথা। তো যাই হোক, আমরা এরপরের ক্লাসে আমরা দেখাবো যে আসলে সিম্বলিক লজিকের যে সত্য সারণী কীভাবে ব্যবহৃত হয়, কীভাবে সত্য মিথ্যা বৈধতা অবৈধতা নির্ণয় করতে হয়। তো আমরা
আজকের যে ক্লাসটা নিলাম এই ক্লাসটার একটা সাম আপ করেই আমি তোমাদেরকে ছেড়ে দিব। আমরা আজকে শিখলাম যে ন্যায় অনুমানের শ্রেণীবিন্যাস। ন্যায় অনুমানকে প্রধানত ন্যায় অনুমানের ইংরেজি নামটা হলো সিলোজিজম। তো এটাকে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিশুদ্ধ ন্যায় অনুমান বা অমিশ্র ন্যায় অনুমান, আরেকটা হচ্ছে মিশ্র ন্যায় অনুমান। তো এই বিশুদ্ধ ন্যায় অনুমানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: অমিশ্র নিরপেক্ষ ন্যায় অনুমান, অমিশ্র প্রাকল্পিক ন্যায় অনুমান, অমিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। এখানে আমরা আবার একটু দেখি যে প্রথম যে বিভাগটা, অমিশ্র নিরপেক্ষ ন্যায় অনুমানের তিনটি বাক্যই হচ্ছে নিরপেক্ষ। যেমন সকল মানুষ হয় মরণশীল, সক্রেটিস হয় মানুষ, সুতরাং সক্রেটিস হয় মরণশীল। এখানে কিন্তু তিনটি বাক্য নিরপেক্ষ। এটা বৈকল্পিক বা প্রাকল্পিক যুক্তিবাক্য এখানে নেই। আবার অমিশ্র প্রাকল্পিক ন্যায় অনুমানের তিনটি বাক্যই হচ্ছে প্রাকল্পিক, মানে তিনটি বাক্যেই পূর্বকের সাথে অনুকের একটা শর্ত আছে। যদি তুমি যাও তাহলে আমি যাব, যদি আমি যাই তাহলে বিনা যাবে, এইরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যদি হয় পি তাহলে হয় কিউ, যদি হয় কিউ তাহলে হয় আর, অতএব যদি হয় পি তাহলে হয় আর। এবং সাংকেতিকভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। অমিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান, এখানে তিনটি বাক্যই বৈকল্পিক। যেহেতু তিনটি বাক্যই বৈকল্পিক, সুতরাং এটাকে বলা হয় অমিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। এখানে অন্য কোনো বাক্যের পদার্পণ ঘটে নাই বা অন্য কোনো বাক্যের সংযোগ এখানে ঘটে নাই। পরবর্তীতে মিশ্র ন্যায়। মিশ্র ন্যায় বুঝতেই পারছো, আমি বলেছি যে মিশ্র ন্যায় মানে এখানে এক একটা বাক্য এক এক রকম। যেমন মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান, প্রথম আশ্রয় বাক্যটা হচ্ছে প্রাকল্পিক বাক্য, দ্বিতীয় বাক্যটা হচ্ছে নিরপেক্ষ এবং সিদ্ধান্তটাও নিরপেক্ষ, যার জন্য এটাকে বলা হয়েছে মিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান। বুঝতে পেরেছ? দ্বিতীয় বিভাগটা হচ্ছে মিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। এখানে দেখো, প্রথম বাক্যটা হচ্ছে একটা বৈকল্পিক বাক্য, দ্বিতীয় বাক্যটা হচ্ছে নিরপেক্ষ এবং সিদ্ধান্তটা নিরপেক্ষ। সুতরাং এটাকে আমরা বলতে পারি মিশ্র বৈকল্পিক ন্যায় অনুমান। এবং বিকল্প ন্যায় অনুমান, যে ন্যায় অনুমান শুনলে তোমরা ছেলেমেয়েরা ভয় পাও। হ্যাঁ, একসময় আমাদের কাছেও খুব কঠিন লাগতো, কিন্তু আসলে বুঝলে এটা কোনো কঠিন বিষয় নয়। যদিও ব্যাপারটা জটিল, কিন্তু আসলে বুঝলে এটা জটিল না। বিকল্প ন্যায় অনুমান। বিকল্প ন্যায় অনুমানের মূল কথা আমরা প্রথমেই বলেছি। প্রথম আশ্রয় বাক্যটা হবে একটি যৌগিক প্রাকল্পিক যুক্তি বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটা সবসময় হবে বৈকল্পিক, সিদ্ধান্তটা কখনো হবে বৈকল্পিক, কখনো হবে নিরপেক্ষ। বুঝতে পেরেছ? তো যাই হোক, সিদ্ধান্তটা নিরপেক্ষই হোক আর বৈকল্পিকই হোক, এটা বিকল্প ন্যায় অনুমানের একটি বৈশিষ্ট্য। তো প্রথম আশ্রয় বাক্যটা হচ্ছে একটি প্রাকল্পিক যৌগিক যুক্তি বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটা বৈকল্পিক এবং সিদ্ধান্তটা হয় বৈকল্পিক না হয় নিরপেক্ষ। এইরকম অনুমানটাকে আমরা বিকল্প ন্যায় অনুমান বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের এই ন্যায় অনুমানের শ্রেণী বিভাগটা বোঝানোর জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য আমার শুভকামনা থাকলো। খবরদার তোমরা কেউ ঘরের বের হবে। দেখো, আমাদের উন্নয়নমুখী একটি দেশ, আমাদের এই দেশটি এগিয়ে যাচ্ছিল, তারপরও কথা থেকে যাক, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। সারা বিশ্বই আজকে থমকে গেছে এই কোভিড-19 সংক্রমণে। একদিকে আমাদের জীবন, আমাদেরকে বেঁচে থাকতে হবে, আরেকদিকে আমাদের অর্থনীতির চাকাটাকেও সচল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী
যারপরনাই চেষ্টা করেছেন আমাদেরকে, যাতে আমরা এই রোগ থেকে, এই সংক্রমণ থেকে আমরা নিরাপদ থাকতে পারি। এখনও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অর্থনীতিকেও চাঙ্গা রাখতে হবে বিধায় সীমিত পরিসরে হয়তো কিছু অফিস আদালত প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মতন একটা সেন্সিটিভ ইনস্টিটিউশনকে তিনি খোলার ব্যাপারে আহ, তার যে অভিমত, যখন একটি মানুষের সংক্রমণ থেকে মুক্ত না হবে ততদিন পর্যন্ত হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। যাই হোক, তোমাদের অনুরোধ হলো তোমরা ঘরে থাকবে, স্টে হোম, স্টে সেফ, এবং তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে আমি আমার এই ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।